আসসালামু আলাইকুম। কমার্স একাডেমি এবং আর্টস একাডেমির পক্ষ থেকে আজকের রেকর্ড ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তোমরা অনেকেই সমাজবিজ্ঞানের যে ক্লাসগুলো আমরা করাইছি পূর্বে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমরা অনেকেই আবেদন করছো যে কি তোমাদের অনেকগুলা অধ্যায় তোমরা হয়তো অনেকে বুঝো নাই বা অনেকের গ্যাপ পড়ে গেছে বা পরীক্ষা আছে, এরকম অনেকে ক্লাস পাও নাই, এরকম তোমরা অনেকেই বলছো, যার কারণে তোমাদের উপর ভিত্তি করে আমরা ক্লাসগুলো নিয়ে হাজির হয়েছি। আজকের রেকর্ড ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসছি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। আমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় হচ্ছে বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা। আজকে আমরা এখানে অনেকগুলো টপিক আছে, এই বাংলাদেশের ক্ষুদ্র যে নৃগোষ্ঠীগুলো আছে তাদের মধ্যে এখানে 8টা টপিক নিয়ে আলোচনা আছে। আজকে আমরা ধারাবাহিক 1টা 2টা 3টা ভাবে 8টা টপিক তোমাদেরকে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেওয়া হবে। আমরা সর্বপ্রথম আজকে একটু আসি। প্রথমত আমরা জানবো নৃগোষ্ঠীর ধারণা, নৃগোষ্ঠীর জিনিসটা কি। সর্বপ্রথম আসি, তোমরা একটু খেয়াল করে দেখো, একটু করে খেয়াল করে দেখো নৃগোষ্ঠীর ধারণা। নৃগোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেজ। নৃগোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? রেজ। এই রেজ শব্দটি ইতালিয়ান রাজ্যা শব্দ থেকে এসেছে, অর্থাৎ নৃগোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেজ। আর এই রেজ শব্দটি আছে একটি ইতালিয়ান শব্দ, সেটা হচ্ছে কি? রাজ্যা, যার অর্থ হচ্ছে শিরোনাম। যার অর্থ কি? শিরোনাম, অর্থাৎ প্রত্যেকটা নামের একটা শিরোনাম থাকে। ঠিক একইভাবে এই নৃগোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ রেজের যে ইতালিয়ান শব্দ রাজ্যা, এই শব্দটি এসেছে একটি ইতালিয়ান শব্দ থেকে, যার অর্থ কি? শিরোনাম। আবার অনেকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানী ইংরেজি প্রতিশব্দ হিসেবে এথনিক গ্রুপ শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ নৃগোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ আমরা কি বলছি? রেজ। নৃগোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ আমরা কি বলছি? নৃগোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ আমরা বলছি কি? রেজ। এই যে রেজ শব্দটা আবার অনেক সমাজবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানী এই রেজ শব্দের পরিবর্তে এই নৃগোষ্ঠীর জন্য যে শব্দটা ব্যবহার করেছে সেটা হচ্ছে কি? এথনিক গ্রুপ। কি ব্যবহার করেছে? এথনিক গ্রুপ। আবার 1950 সালে, 1950 সালে ইউনেস্কো, কোন সংস্থা? অর্থাৎ জাতিসংঘের একটা সংস্থার নাম হচ্ছে ইউনেস্কো। 1950 সালে এসে এই ইউনেস্কো এই রেজ শব্দের পরিবর্তে, অর্থাৎ এই নৃগোষ্ঠীর যে ইংরেজি প্রতিশব্দ রেজ, এই শব্দটার পরিবর্তে তারা এথনিক কমিউনিটি ব্যবহার করেন। কি ব্যবহার করেন? এথনিক কমিউনিটি। আমি বিষয়টা একটু ক্লিয়ার করতেছি। আমরা বলতেছি কি, এই যে নৃগোষ্ঠী, এই নৃগোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেজ। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? রেজ। অর্থাৎ এই ইংরেজি যে রেজ শব্দটি, এটি আসছে একটি ইতালিয়ান শব্দ থেকে। কোথা থেকে? ইতালিয়ান। ইতালিয়ান শব্দ কোথা থেকে? রাজ্যা থেকে। রাজ্যা থেকে। এই রাজ্যা শব্দের অর্থ হচ্ছে শিরোনাম। রাজ্যা শব্দের অর্থ কি? শিরোনাম। রাজ্যা শব্দের অর্থ কি? রাজা শব্দের অর্থ কি? শিরোনাম। রাজা শব্দের অর্থ কি? শিরোনাম। এখন আসি, কিন্তু অনেক সমাজবিজ্ঞানী আবার নৃবিজ্ঞানী এই যে নৃগোষ্ঠীর যে ইংরেজি প্রতিশব্দ রাজ্যা বা রেজ, এই শব্দটা পরিবর্তন করে অনেকে ব্যবহার করেন এথনিক। এথনিক এথনিক গ্রুপ। কি ব্যবহার করেন? এথনিক গ্রুপ। কারা? একদল সমাজবিজ্ঞানী নৃবিজ্ঞানী এসে বলতেছে কি, রেসের শব্দের অর্থ নৃগোষ্ঠীর পরিবর্তে তারা কি ব্যবহার করেছে? এথনিক গ্রুপ। আবার 1950 সালে, 1950 সালে এসে এই যে রেস বা এথনিক গ্রুপ শব্দগুলো বাদ দিয়ে জাতিসংঘের একটা সংস্থা হচ্ছে ইউনেস্কো। কি নাম? ইউনেস্কো। এই ইউনেস্কো এথনিক গ্রুপ এবং রেস শব্দের পরিবর্তে তারা এই নৃগোষ্ঠীর জন্য ব্যবহার করে এথনিক 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 কমিউনিটি। এথনিক কি? কমিউনিটি। আশা করি তোমরা সবাই বুঝছো। আবার বলতেছি, নৃগোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেজ। এই রেজ শব্দটি আছে একটি ইতালিয়ান শব্দ।
ইতালিয়ান শব্দ কোথা থেকে? রাজ্যা থেকে, যার অর্থ আমরা কি বলছি? শিরোনাম। এখন একদল নৃবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী এই রেস শব্দের পরিবর্তে তারা কি ব্যবহার করে? এথনিক গ্রুপ। আবার 1950 সালে এসে ইউনেস্কো এই এথনিক গ্রুপ এবং রেস শব্দের পরিবর্তে তারা বাদ দিয়ে নৃগোষ্ঠীর জন্য তারা যে শব্দটি ব্যবহার করে সেটি হচ্ছে এথনিক কমিউনিটি। আশা করি সবাই বুঝছো। এখন আমরা একটু খেয়াল করে দেখো তো, শব্দটি ব্যবহার সাধারণত নৃগোষ্ঠী বলতে মানব প্রজাতির এমন এক উপবিভাগকে বোঝায় যার সদস্যবৃন্দ উত্তরাধিকার সূত্রে এক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করে। একটু করে বিষয়টা খেয়াল করো, সাধারণত নৃগোষ্ঠী বলতে মানব প্রজাতির এমন এক উপবিভাগকে বোঝায় যার সদস্যবৃন্দ উত্তরাধিকার সূত্রে এক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করে। তুমি অনেক সময় খেয়াল করবা যে তোমরা বাংলাদেশে আমাদের অনেকগুলা বাংলাদেশ বলো বা পৃথিবীর বিভিন্ন দেশে দেখবা যে তুমি খেয়াল করলে একটু করে দেখবা যে এখানে অনেকের গায়ের রং সাদা, অনেকের কালো, অনেকের শ্যামলা, অনেকে বাদামি, এরকম বিভিন্ন ধরনের তোমরা কালার দেখতে পাবা। ঠিক আমরা যখন এর দৈহিক বৈশিষ্ট্য অর্থাৎ নৃগোষ্ঠী জিনিসটা হচ্ছে একটু করে খেয়াল করো, নৃগোষ্ঠী যে জিনিসটা বলতেছেন নৃগোষ্ঠী হচ্ছে এমন একটা উপবিভাগকে বোঝাবে। এই নৃগোষ্ঠী জিনিসটা এমন একটা উপবিভাগকে বোঝাবে যারা উত্তরাধিকার সূত্রে দৈহিক বৈশিষ্ট্য মানে নৃগোষ্ঠী জিনিসটা হচ্ছে একটা জৈবিক। কি বলছি যে নৃগোষ্ঠী জিনিসটা কি? জৈবিক। অর্থাৎ এখানে গায়ের রঙের উপর, দেহের গঠনের উপর ভিত্তি করে তাদেরকে আলাদা করা হয়। আমরা একটু সামনে গেলে তোমরা আর বিষয়টা বুঝতে পারবে। এরপর আসি নি শব্দের অর্থ হচ্ছে মানুষ। নি শব্দের অর্থ কি? মানুষ। আমরা যে নৃগোষ্ঠী বলতেছি, এই যে নৃগোষ্ঠী শব্দটা, এই নৃগোষ্ঠী যে শব্দটা আছে, এই নৃগোষ্ঠীর যে নি শব্দটা আছে, এই নি শব্দের অর্থ হচ্ছে কি জানো? মানুষ। নি শব্দের অর্থ কি? মানুষ। সেই জন্য নৃবিজ্ঞানী যে নৃবিজ্ঞানী আছে বা নৃবিজ্ঞান আছে, এই নৃবিজ্ঞানের আলোচ্য বা প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিন্তু মানুষ। আমরা অনেকে ভুল করে কি সমাজবিজ্ঞানের প্রতিপাদ্য বা আলোচ্য বিষয় যখন পরীক্ষা আসে, সমাজবিজ্ঞানের প্রতিপাদ্য বিষয় কি বা আলোচ্য বিষয় কি, আমরা অনেকে ভুল করি মানুষ না। সমাজবিজ্ঞানের প্রতিপাদ্য বা আলোচ্য বিষয় হচ্ছে সমাজ, আর নৃবিজ্ঞানের আলোচ্য বা প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। আর এই ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়টা নৃবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা আলোচনা করে। এই নৃগোষ্ঠী মানে হচ্ছে নি শব্দের অর্থ হচ্ছে মানুষ, আর গোষ্ঠী মানে আমরা দল বুঝি। এই নি শব্দের অর্থ হচ্ছে মানুষ এবং গোষ্ঠী অর্থ সামাজিক দল, অর্থাৎ একটা দলকে বোঝায়। নৃবিজ্ঞানী কিসিং বলেন, নৃগোষ্ঠী হচ্ছে এমন এক জনগোষ্ঠী যারা ভৌগোলিক কারণে একটু পৃথক এবং বংশানুক্রমিকভাবে একই প্রজাতির। অর্থাৎ ভৌগোলিক কারণে কেউ হয়তো বাংলাদেশে, কেউ মায়ানমারে, কেউ ভারতে, কেউ পাকিস্তানে, কেউ আফগানিস্তানে বা কেউ বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে, এই বিভিন্ন দেশে আমরা বসবাস করতে পারি, কিন্তু বংশানুক্রমিকভাবে একই প্রজাতির, অর্থাৎ আমরা একই জাতি থেকে আসছি, এরকম একটা চিন্তাধারা। এটা বলছে কে? নৃবিজ্ঞানী কিসিং। খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, পরীক্ষা যদি আসে। নৃগোষ্ঠী হচ্ছে এমন এক জনগোষ্ঠী যারা ভৌগোলিক কারণে একটু পৃথক এবং বংশানুক্রমিকভাবে একই প্রজাতির। যদি পরীক্ষা আসে এই সংজ্ঞাটি কার, উত্তর হবে নৃবিজ্ঞানী কিসিং। নৃবিজ্ঞানী কার? কিসিং। ওকে, আমরা দ্বিতীয় স্লাইডে একটু যাই। এখন আসি এই যে নৃগোষ্ঠী আমরা যে বলতেছি, নৃগোষ্ঠী মানে যে জৈবিক বা দৈহিক গঠনের উপর ভিত্তি করে যে আলাদা করা হয়েছে, এগুলোর পিছনে, এই নৃগোষ্ঠীর উদ্যোগের পিছনে তিনটা উপাদান সক্রিয় ছিল। কয়টা উপাদান সক্রিয় ছিল? তিনটা উপাদান। এই যে আজকে আমরা গায়ের রং, আমরা মনে করো আমার কালার শ্যামলা, অনেকে ফর্সা, অনেকে সাদা, অনেকে কালো, অনেকে লালচে, অনেকে বাদামি, অনেকে শ্যামলা, অনেকে একদম সাদা, একদম ফর্সা। এই যে বিভিন্ন কালারের যে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলোর পিছনে তিনটা উপাদান সক্রিয় ছিল। কয়টা উপাদান? তিনটা। একটা হচ্ছে নৃগোষ্ঠী উদ্যোগের পিছনে, আমরা নৃগোষ্ঠীগুলো সামনে বলতেছি। এটার পরের আগে আমরা একটু কষ্ট করে পরের স্লাইডে যাই। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে
পৃথিবীর মানুষকে তাদের দৈহিক গঠনের উপর ভিত্তি করে 4টি নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে। কয়টা নরগোষ্ঠীতে? 4টা। একটু করে আসি। আমরা যে নিগোষ্ঠী মানে প্লাস হচ্ছে নিগোষ্ঠী মানে হচ্ছে যে সমান সমান হচ্ছে তোমার নিগোষ্ঠী মানে হচ্ছে নরগোষ্ঠী, ঠিক আছে? নরগোষ্ঠী অর্থাৎ পৃথিবীর যে মানব সভ্যতা, যে মানব জাতি আছে এ পর্যন্ত যতগুলো মানুষ আছে তাদের পিছনে 4টা। কয়টা? 4টা। একটা হচ্ছে ককেশীয়, একটা হচ্ছে কি ককেশীয়, একটা হচ্ছে কি ককেশীয়। 2 হচ্ছে মঙ্গোলীয়, 2 হচ্ছে কি মঙ্গোলীয়। এবং 3 হচ্ছে অস্ট্রালয়েড, 3 হচ্ছে কি অস্ট্রালয়েড। এবং 4 হচ্ছে তোমার নিগ্রোয়েড। এগুলা কি পরে বলতেছি একটু পরে। আবার একটু খেয়াল করো, তোমরা দেখো এই যে নিগোষ্ঠী আমরা বলছি, এই নিগোষ্ঠী মানে নরগোষ্ঠী যেটা দৈহিক গঠনের উপর ভিত্তি করে, দৈহিক গঠনের উপর ভিত্তি করে পুরো মানব জাতিকে 4টা নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে। কয়টা? এই 4টা নরগোষ্ঠী। একটা হচ্ছে ককেশীয়, একটা হচ্ছে মঙ্গোলীয়, একটা হচ্ছে অস্ট্রালিয়েট, একটা হচ্ছে নিগ্রোয়েড। আবারও বলতেছি যে পৃথিবীর যে মানব জাতি আছে সেই মানব জাতিকে 4টা নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে। কয়টা নরগোষ্ঠী? 4টা নরগোষ্ঠীতে। অর্থাৎ কালার উপর ভিত্তি করে, দৈহিক গঠনের উপর ভিত্তি করে 4টা নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে ককেশীয়, 2 নাম্বার হচ্ছে মঙ্গোলীয়, 3 নাম্বার হচ্ছে অস্ট্রালিয়েট এবং 4র্থ হচ্ছে নিগ্রোয়েড। এই উপাদান, এই যে 4টা নরগোষ্ঠীতে যে ভাগ করা হয়েছে এগুলোর পিছনে কয়টা উপাদান ছিল? 3টা উপাদান। কয়টা উপাদান? 3টা উপাদান সক্রিয় ছিল। কয়টা উপাদান সক্রিয় ছিল? 3টা উপাদান সক্রিয় ছিল। 1 নাম্বার ভৌগোলিক, 1 নাম্বার হচ্ছে কি ভৌগোলিক। আচ্ছা আমরা সরাসরি স্লাইড থেকে পড়াই। 1 নাম্বার হচ্ছে কি এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে 4টার কথা বলছি, যে 4টার কথা বলছিলাম তোমাদেরকে, যে নরগোষ্ঠী 4টা নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে পুরো মানব জাতিকে, তাদের পিছনে এই 3টা উপাদান সক্রিয় ছিল। কয়টা উপাদান সক্রিয় ছিল? এই যে 4টা গুলা। একটা হচ্ছে কি বলছিলাম ককেশীয়, একটা কি বলছিলাম ককেশীয়, এরপরে কি বলছিলাম মঙ্গোলীয়, 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 ঠিক আছে? তারপর 3 হচ্ছে তোমার অস্ট্রেলীয়, অস্ট্রেলীয় বা অস্ট্রেলিয়া যে কোনো একটা হবে, সমস্যা নাই। এবং 4 হচ্ছে তোমার নিগ্রো বা নিগ্রোয়েড। এই 4টা পৃথিবীর মানব জাতিকে, যতগুলো মানব জাতি আছে সব মানব জাতিকে এই 4টা নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে এবং এই 4টা নরগোষ্ঠীর পিছনে এই 3টা উপাদান সক্রিয় ছিল। তোমরা বিষয়টা বুঝছো? এখন আসি। 1 নাম্বার হচ্ছে প্রাকৃতিক নির্বারণ, একটা হচ্ছে কি প্রাকৃতিক নির্বারণ। 2 ভৌগোলিক বা সামাজিক বিচ্ছিন্নতা ও প্রতিবন্ধকতা। 3 হচ্ছে আন্তঃমিলন। বিষয়টা কি ক্লিয়ার? এখন আসি, এগুলো হচ্ছে মূলত হচ্ছে আমাদের বেসিক পড়া, আমাদের মূল পড়াতে আমরা আস্তে ধীরে যাচ্ছি। এখন ককেশীয় জিনিসটা কি, মঙ্গোলীয় জিনিসটা কি, অস্ট্রেলীয় জিনিসটা কি, নিগ্রোয়েড জিনিসটা কি, এখন আমরা বিষয়গুলো ক্লিয়ার করব। এখন আসি, এই যে পৃথিবীর মানুষকে যে তার দৈহিক গঠনের উপর ভিত্তি করে যে 4টা নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে, এগুলো আমরা 1 নম্বরে কি বলছিলাম ককেশীয়। 1 নম্বর কি বলছিলাম ককেশীয়। ককেশীয় জিনিসটা কি? যাদের গায়ের চামড়া সাদা হবে, তাদের গায়ের চামড়া কি হবে? সাদা হবে। অর্থাৎ যাদের ককেশীয় তাদেরকে চিনার উপায়টা কি, তাদের বৈশিষ্ট্যটা কি? তাদের বৈশিষ্ট্য হচ্ছে গায়ের চামড়া কি হবে? সাদা হবে। গায়ের চামড়া কি হবে? সাদা হবে। এরপর চুলগুলা, এই যে গায়ের যে চামড়া এগুলো একটু সাদা হবে এবং যে চুলগুলো আছে এগুলো কি হবে? একটু কুকটানো হবে। তারপর দেহ লোম আবৃত হবে, খুবই লোম থাকবে দেহের মধ্যে। কাদের? যাদের ককেশীয়, ককেশীয়। তারপর নাক পাতলা হবে ও উন্নত হবে এবং ঠোঁটগুলো কি হবে? পাতলা হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা কোনো উদ্দীপকে কিংবা সৃজনশীলে যদি দেখি, আমরা বলতে পারবো এটা কোন নরগোষ্ঠী? ককেশীয়। এটা কোন নরগোষ্ঠী? ককেশীয়। ককেশীয় অপর নাম হচ্ছে শ্বেত, শ্বেতকায় বা শ্বেতসার। ওকে, ককেশীয় আবারও বলতেছি
পৃথিবীতে যতগুলা মানব আছে এই সবগুলা মানবকে 4টা নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ককেশীয়। এখন ককেশীয় চিনার একমাত্র উপায় হচ্ছে তাদের গায়ের চামড়া সাদা হবে, চুল কুকুড়ানো হবে, দেহ লোমাবৃতি হবে, নাক পাতলা হবে ও উন্নত এবং টুটকি হবে পাতলা হবে। এখন আসি 2 আমরা কি বলছিলাম? মঙ্গোলীয়। 2 নম্বর আমরা কি বলছিলাম? মঙ্গোলীয়। এখন আসি মঙ্গোলীয় চিনব কিভাবে? চেনার উপায়টা কি? তাদের বৈশিষ্ট্যটা কি? গায়ের রং পীতবর্ণ থেকে উজ্জ্বল শ্যামলা হয়ে থাকে, একটু পীতবর্ণ থেকে উজ্জ্বল শ্যামলা হয়। আবার অপর দিকে ককেশীয় গায়ের চামড়া কি হবে? সাদা হবে। চুল কালো ও ঘন বাদামি, চুলগুলা কালো হবে এবং একদম গাঢ় বাদামি হবে। কিন্তু আমরা ককেশীয়টা চুল কি পাইছিলাম? কুকড়ানো। এরপর কালো বা বাদামি চোখ, কালো বা বাদামি কি চোখগুলা কি হবে? কালো বা বাদামি চোখ হবে, ঠিক আছে। এরপর নাক মোটা ও কিছুটা উন্নত হবে, নাকটা কি হবে? কিছুটা মোটা হবে। কিন্তু এখানে দেখো তো নাক পাতলা হবে এবং উন্নত হবে। তার মানে মঙ্গোলীয় ককেশীয়, আশা করি তোমরা বুঝছো। এই জিনিসগুলো থাকলে আমরা বুঝতে পারবো এটা ককেশীয়, এটা মঙ্গোলীয়। আমরা পরবর্তী স্লাইডে যাই। 3 নাম্বার আমরা কি বলছিলাম? 3 নাম্বার হচ্ছে এই নিগ্রোয়েট। তোমরা সবাই নিগ্রোয়েট জিনিসটা চিনো। অন্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী, যে অন্য যে নরগোষ্ঠীগুলো আছে এগুলো না চিনলেও তোমরা অন্তত এই যে নিগ্রোয়েট এই জিনিসটা চিনো। নিগ্রোয়েট মানে হচ্ছে গায়ের রং কালো হবে, যেটা আমরা আফ্রিকার দিকে তাকালে দেখতে পাই। এই যে আফ্রিকা আছে না, সাহারা, এই আফ্রিকার দিকে তাকালে আমরা দেখতে পাই এই নিগ্রোয়েটের গায়ের রংগুলা কি হবে? কালো হবে। চুল পশমি হবে এবং নাক প্রশস্ত হবে, প্রশস্ত অনেক বড়। গায়ে পাতলা চুল লক্ষণীয়, গায়ের মধ্যে হালকা চুল থাকবে, পাতলা। আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণে এবং মেলানেশিয়ায় নিগ্রোয়েটদের প্রধান আবাসস্থল। অর্থাৎ নিগ্রোয়েট মানে যাদের কালো চেহারাগুলো কি হবে? কালো হবে। চুলগুলো পশমি হবে এবং নাকটা একটু মোটা টাইপের হবে, প্রশস্ত হবে। গায়ে পাতলা চুল লক্ষণীয় এবং আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণে এবং মেলানেশিয়ায় নিগ্রোয়েটদের প্রধান আবাসস্থল। চতুর্থ আসি অস্ট্রেলীয়। চতুর্থ হচ্ছে কি? অস্ট্রেলীয়। কালো বাদামি গায়ের রং, কালো বাদামি গায়ের রং এবং উচ্চতা মধ্যাকৃতির, প্রশস্ত নাক, লম্বা মাথা, গায়ে প্রচুর লোম, মাথা প্রচুর দেহ খেলানো। এই বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা বলতে পারবো এটা হচ্ছে অস্ট্রেলীয়। আর এই বৈশিষ্ট্যগুলো দেখলে নিগ্রোয়েট। অর্থাৎ কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমরা এই নরগোষ্ঠীগুলো আমরা কি করতে পারবো? চিনতে পারবো বা জাস্টিফাই করতে পারবো কোনটা নিগ্রোয়েট, কোনটা অস্ট্রেলীয়, কোনটা ককেশীয় এবং কোনটা মঙ্গোলীয়। আশা করি তোমরা ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রোয়েট এবং অস্ট্রেলীয় বিষয়গুলো বুঝছো। আবারও বলতেছি, আমাদের পৃথিবীর মানব জাতিকে 4টা নরগোষ্ঠীতে ভাগ করছে। কয়টা নরগোষ্ঠীতে ভাগ করছে? 4টা। কয়টা নরগোষ্ঠীতে ভাগ করছে? 4টা নরগোষ্ঠীতে। কয়টা নরগোষ্ঠীতে ভাগ করছে? 4টা নরগোষ্ঠীতে ভাগ করছে। এগুলাকে কি বলছি? 1 নম্বরে বলছি ককেশীয়, 2 মঙ্গোলীয়, 3 হচ্ছে নিগ্রোয়েট এবং 4 হচ্ছে অস্ট্রেলীয়। আমরা পরবর্তী স্লাইডে যাই। একটু করে তোমরা এই জিনিসগুলো একটু করে খেয়াল করো। এই জিনিসগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। ক্ষুদ্র জাতিসত্তার রয়েছে পৃথক দৈহিক বৈশিষ্ট্য। ক্ষুদ্র জাতিসত্তার কি রয়েছে? দৈহিক বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যে ক্ষুদ্র যে জাতিসত্তা, অর্থাৎ যে নিগোষ্ঠী বা নরগোষ্ঠী, তাদের দৈহিক বৈশিষ্ট্য কিন্তু পৃথক। নিগোষ্ঠী স্বতন্ত্র তার আলাদা কেন? কারণ এদের সংস্কৃতি ভিন্ন। নিগোষ্ঠীর বৈশিষ্ট্য, তারা ধর্ম ও নরবংশে আলাদা। আর টেবু প্রথা বলতে ধর্মীয় বিধিনিষেধকে বোঝায়। টেবু, এটা পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। এই টেবু মানে হচ্ছে নিষিদ্ধ। টেবু মানে কি? নিষিদ্ধ প্রথা। টেবু শব্দ মানে হচ্ছে যে নিষিদ্ধ। টেবু মানে কি? নিষিদ্ধ। টেবু মানে কি? নিষিদ্ধ। অর্থাৎ টেবু প্রথা বলতে বা ধর্মীয় বিধিনিষেধকে বোঝায়। আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আসি তোমাদের পরীক্ষায় 1 নম্বরের জন্য, জ্ঞানমূলকের জন্য বা অনুধাবনমূলকের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী। আমরা এতক্ষণ যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে নিগোষ্ঠী। সেটা কি? নিগোষ্ঠী। এখন যেটা জানবো সেটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী। তোমরা একটা জিনিস খেয়াল করবা যে নিগোষ্ঠী জিনিসটা চিনার উপায় হচ্ছে, নিগোষ্ঠী জিনিসটা চিনার উপায় হচ্ছে তাদের দৈহিক গঠন। দৈহিক গঠন
নিগোষ্ঠী চিনার উপায়, কারণ এটা জিনিসটা হচ্ছে জৈবিক। এই জিনিসটা কি জৈবিক। অপরদিকে ক্ষুদ্র নিগোষ্ঠী চিনার উপায় হচ্ছে তারা আমাদের থেকে সংস্কৃতির জন্য আলাদা হবে। কিসের জন্য? অর্থাৎ তাদের কালচারালের জন্য তাদের আমাদের থেকে আলাদা হবে ক্ষুদ্র নিগোষ্ঠীটা, সংস্কৃতির জন্য। অপরদিকে নিগোষ্ঠীটা তাদের দৈহিক গঠনের উপর অর্থাৎ জৈবিক গঠনের উপর ভিত্তি করে আলাদা। আর ক্ষুদ্র নিগোষ্ঠী জিনিসটা হচ্ছে সংস্কৃতির উপর ভিত্তি করে। যেমন তোমরা বলতে পারো চাকমা, ঠিক আছে? আমি আমাদের অধ্যায়ে যে বিষয়গুলো আছে, নামগুলো আছে, সেগুলো বলি। চাকমা, গারো, তারপর সাঁওতাল, তারপর হচ্ছে মণিপুরি, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার মণিপুরির পরে হচ্ছে তোমার রাখাইন, তারপর হচ্ছে কাশিয়া, ঠিক আছে? এই বিষয়গুলো কাশিয়া, রাখাইন, তারপর মগবা, মারমা, কোচ, পাঙ্গন, এই জিনিসগুলা এরা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী। তারা শুধুমাত্র আমাদের থেকে আলাদা কেন? কারণ তাদের যে সংস্কৃতি সেটার জন্য আলাদা। অপরদিকে নিগোষ্ঠী জিনিসটা দৈহিক গঠনের উপর। এখন আসি ক্ষুদ্র নিগোষ্ঠী জিনিসটা কি। ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে একটি সাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীকে বোঝায়। সাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে তারা যাদের, ক্ষুদ্র নিগোষ্ঠী কারা? যাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ব্যবস্থা দেশের জাতীয় জনগোষ্ঠীর চেয়ে আলাদা, অর্থাৎ আমাদের বাঙালিদের চেয়ে আলাদা। তারা যে আমাদের সংস্কৃতি এটা কখনো ধারণ করে না, এটা লালন করে না, তারা তাদের সংস্কৃতি নিয়ে আলাদা। এবং তাদের জীবনধারা সম্পূর্ণ আংশিকভাবে নিজস্ব রীতি বা ঐতিহ্য কিংবা বিশেষ আইন অথবা নীতি দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ তারা তাদের সমাজ ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়। তারা আমাদের বাঙালিদের কোনো ধরনের সংস্কৃতি তারা কি করে না, ফলো করে না, অনুসরণ করে না, এগুলো মানে না। তাহলে ক্ষুদ্র নিগোষ্ঠী কাদেরকে বলবো? ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে পারবো তাদেরকে যারা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জীবনধারা এবং আমাদের থেকে সম্পূর্ণ কি আলাদা, এবং তারা সবকিছু তাদের সামাজিক রীতি অনুযায়ী চলে। এটাকে বলা হয় ক্ষুদ্র নিগোষ্ঠী। এখন আসি এই ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে আমাদের নৃবিজ্ঞানী টেলর একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে। পরীক্ষা যদি আসে এই সংজ্ঞাটা আসবে, আর কোনো সংজ্ঞা আসবে না। সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে স্বতন্ত্র গোষ্ঠীকে ক্ষুদ্র নিগোষ্ঠী। সাধারণ সংস্কৃতির উপর ভিত্তি করে, আবার বলতেছি, ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে সংস্কৃতির উপর ভিত্তি করে আলাদা। আর নিগোষ্ঠী একটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী, আর একটা হচ্ছে নিগোষ্ঠী। ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে সংস্কৃতির জন্য আলাদা, আর নিগোষ্ঠী হচ্ছে তাদের দৈহিক গঠনের জন্য আলাদা। তাহলে নৃবিজ্ঞানী টেলর কি বলতেছে? এই টেলর সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে স্বতন্ত্র গোষ্ঠীকে ক্ষুদ্র নিগোষ্ঠী বলা হয়। আবার নৃবিজ্ঞানী কোহেন ও ইয়ামাস বলেন ক্ষুদ্র নিগোষ্ঠী তথা উপজাতি বলতে এমন এক জনগোষ্ঠীকে বুঝিয়েছেন যারা তাদের জীবিকার জন্য খাদ্য সংগ্রহ, উদ্যান, কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল। তুমি দেখবা যে বাংলাদেশে যতগুলা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে সবগুলা ক্ষুদ্র নিগোষ্ঠী কিন্তু এইগুলোর জন্য আলাদা। তাদের জীবিকা বলো, অর্থনীতি বলো, তারপরে খাদ্য, তারপর উৎপাদন, কৃষি, পশুপালন, সামাজিক ব্যবস্থা, বিবাহ, ধর্ম সম্পূর্ণ আলাদা আমাদের বাঙালির থেকে। এরাই হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী। এখন আসি উপরোক্ত আলোচনা থেকে বলা যায় ক্ষুদ্র নিগোষ্ঠী এমন এক জনগোষ্ঠী যারা নিজস্ব সংস্কৃতির অধিকারী, ঐতিহ্যবাহী জীবিকা পদ্ধতি অনুসরণ করে। এখনো তারা ঐতিহ্যবাহী যে জীবিকা সে জিনিসটা ফলো করে এবং বাস করে একটি নির্দিষ্ট এলাকায়। এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তারা কিন্তু বিচ্ছিন্ন না, তারা যে কোনো একটা নির্দিষ্ট এলাকায় গিয়ে বসবাস করবে। এই ক্ষুদ্র নিগোষ্ঠী চাকমা তারা একটা জায়গায়, গারো তারা একটা জায়গায় গিয়ে নির্দিষ্ট কোনো স্থানে গিয়ে বসবাস করবে। কারা? এই ক্ষুদ্র নিগোষ্ঠী। আমরা পরবর্তীতে আসি। এখন আসি আমরা মূল ফরাতে। মূলত তোমাদের যে চতুর্থ অধ্যায়ে যে অংশটা আছে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর যে জীবনধারা, এখান থেকে কোন অংশটুকু থেকে তোমাদের আসলে প্রশ্ন হয়েছে? আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম এটা হচ্ছে একটা বেসিক। নিগোষ্ঠী কি আর ক্ষুদ্র নিগোষ্ঠী এটা একটা বেসিক, কিন্তু আমাদের মূল পড়া পরীক্ষা আসবে এই বিষয়গুলো থেকে, যেমন চাকমা থেকে। আমরা একটু করে খেয়াল করে দেখো তো, বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে চাকমারা সংখ্যাগরিষ্ঠ। পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট, 1 নাম্বার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে চাকমা সংখ্যাগরিষ্ঠ। একটু করে খেয়াল করে দেখো, আমাদের 2022 সালে
2022 সালে যে জরিপটা হয়েছে বাংলাদেশের 2022 সালে যে সর্বশেষ যে জরিপটা বা জনশুমারিটা হয়েছে সেখানে 50টা ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিল। কয়টা ক্ষুদ্র নৃগোষ্ঠী? 50টা ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই 50টা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংখ্যার দিক থেকে সবচেয়ে সংখ্যায় বেশি হচ্ছে চাকমা। কারা? চাকমা। তাহলে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সবচেয়ে সংখ্যায় কারা সংখ্যাগরিষ্ঠ? সেটা হচ্ছে এই চাকমা। এবং দ্বিতীয়, এটা হচ্ছে চাকমা হচ্ছে প্রথম, এবং দ্বিতীয় কারা জানো? দ্বিতীয় হচ্ছে মগবা মারমা। মগবা মারমা, ঠিক আছে? এরা হচ্ছে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে। কিন্তু মগবা মারমা এটা পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে কোনটা? বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ 1 নম্বরে কারা, এটাই পরীক্ষায় আসে। দ্বিতীয়ত আসি, দেশের বিভিন্ন স্থানে বাস করলেও অধিকাংশ চাকমা পার্বত্য অঞ্চলে। একটা জিনিস মাথায় রাখবা যে এই চাকমারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। আমরা জানি পার্বত্য চট্টগ্রাম কি কি। এক, খাগড়াছড়ি। এক হচ্ছে কি খাগড়াছড়ি। তারপর 2 হচ্ছে কি বান্দরবন। তৃতীয় হচ্ছে রাঙ্গামাটি। অর্থাৎ আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে যে প্রথম, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের দিক থেকে যে সবচেয়ে বেশি চাকমা, এই চাকমারা কোথায় বসবাস করে? পার্বত্য চট্টগ্রামে। কোথায় বসবাস করে? পরীক্ষায় আসে কোথায়? পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রাম আমরা কি? খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি। এই 3 জায়গাতে তারা বেশিরভাগ বসবাস করে। কারা? চাকমারা। বাকিগুলো পড়ার দরকার নাই, আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আসি চাকমাদের নৃগোষ্ঠীগত পরিচয়। চাকমাদের কি হতো? নৃগোষ্ঠীগত পরিচয়। ওই যে আমরা নৃগোষ্ঠী, পুরো পৃথিবীর মানব জাতিকে কয়টা নৃগোষ্ঠীতে ভাগ করা হয়? বা নৃগোষ্ঠীতে 4টা, ককেশীয়, মঙ্গোলীয়, অস্ট্রেলীয় এবং হচ্ছে কি নিগ্রেট। এখন তারা কোন নরগোষ্ঠীর মধ্যে পড়ছে এই জিনিসটা আমরা জানবো। চাকমাদের মধ্যে মঙ্গোলীয় বৈশিষ্ট্য বিদ্যমান। মঙ্গোলীয় বৈশিষ্ট্য কি বিদ্যমান? তাহলে আমরা কি জানি মঙ্গোলীয় মানে কাদের? তাদের গায়ের রং ফর্সা হবে, নাক চ্যাপ্টা হবে, চোখ ছোট হবে, তাদের উচ্চতা লম্বা হবে, মাঝারি ও কাটো, মুখমণ্ডল গোলাকার এবং ঠোঁটগুলো কি হবে? পাতলা হবে। এগুলো হচ্ছে মঙ্গোলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। অর্থাৎ এই চাকমা যে নরগোষ্ঠীটা আছে, চাকমা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে আমরা কোন নরগোষ্ঠীর পরিচয় পাই? মঙ্গোলীয়। পরীক্ষায় আসে কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? মঙ্গোলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। অর্থাৎ চাকমারা মঙ্গোলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এখন আসি চাকমাদের সমাজ ব্যবস্থাটা একটু দেখো। চাকমাদের সমাজ ব্যবস্থা, চাকমাদের সামাজিক অবস্থা বিবেচনায় তাদের সমাজের বিভিন্ন আচার প্রথার প্রতি দৃষ্টিপাত করা হবে। এক্ষেত্রে যেসব বিষয়ে আলোচনা করা হবে সেগুলো নিরূপ। এখন আসি, একটা হচ্ছে এটা বিবাহ হবে না, এটা হবে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ। অর্থাৎ তাদের বিবাহ সিস্টেমটা কিরকম আমরা সেটা জানবো। তাদের বিবাহ সিস্টেমটা কিরকম একটু করে খেয়াল করো। চাকমা সমাজে নিজ বংশের মধ্যে 7 পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ। অর্থাৎ তাদের মধ্যে 7টা পুরুষের বংশ যে আছে এগুলোর মধ্যে বিবাহ হবে না। তবে একটা সত্য দেখো, নিষিদ্ধ হলেও তারা পুরোপুরি বিষয় এর রীতি মানে না। তাদের মধ্যে প্যারালাল বিবাহ বা সমান্তরাল বিবাহ আছে। তো আমরা তোমাদেরকে পড়াইছিলাম এই যে সমান্তরাল বা প্যারালাল বিবাহ জিনিসটা কি। সমান্তরাল বা প্যারালাল বিবাহ, সমান্তরাল একটু করে খেয়াল করো। আচ্ছা, পুরো জিনিসটা পড়াই ফেলি, আগে দেখো। সমান্তরাল বা প্যারালাল বিবাহ অর্থাৎ চাচাতো বা খালাতো ভাই বোনদের মধ্যে যে বিবাহ হয়, এবং ক্রস কাজিন বা বিষম কাজিন অর্থাৎ মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে যে বিবাহ প্রচলিত আছে। তাদের মধ্যে বহুবিবাহ, অন্তবিবাহ, বহির্বিবাহ প্রচলিত আছে। চাকমাদের মধ্যে 2 ধরনের বিবাহ অনুষ্ঠিত হয়, একটা হচ্ছে বন্দোবস্ত বিবাহ আর একটা হচ্ছে রোমান্টিক বিবাহ। এমনকি চাকমাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের প্রথাও প্রচলিত আছে। এই জিনিসটা আমি তোমাদেরকে একটু করে ক্লিয়ার করে দিই। একটু করে আসি। চাকমা আবারও বলতেছি, এই চাকমারা
বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠী। চাকমারা বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠী সংখ্যার দিক থেকে। এরপর তারা কোথায় বসবাস করে? পার্বত্য চট্টগ্রামে। তারা কোথায় বসবাস করে? পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রাম মানে তো আমরা বলছি বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। এখন আসি তাদের মধ্যে যে বিবাহের সিস্টেমটা, তাদের মধ্যে 7 পুরুষের মধ্যে বিবাহ নাকি নেই, কিন্তু তারপরে তাদের মধ্যে এই জিনিসটা সবসময় মানে না। তাদের মধ্যে যে বিবাহগুলো আছে এখানে আছে, তাদের মধ্যে আছে হচ্ছে প্যারালাল। কি বিবাহ হয় তাদের মধ্যে? প্যারালাল বা সমান্তরাল বিবাহ। প্যারালাল বা কি? সমান্তরাল বিবাহ। এখন আসি প্যারালাল বা সমান্তরাল বিবাহ কি? আমাদের সমাজের মধ্যে দেখবা যে আমাদের যে গোষ্ঠীগুলো আছে সেখানে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এগুলোর মধ্যে বিয়ে হয়। এখন যখন চাচাতো, কি বলছি যে চাচাতো খালাতো ভাই বোনদের মধ্যে যখন বিবাহ সংগঠিত হবে তখন সেটাকে আমরা বলবো প্যারালাল বা সমান্তরাল বিবাহ। এরপর তাদের মধ্যে যে আর কি বিবাহ আছে, তাদের মধ্যে ক্রস কাজিন। কি কাজিন? ক্রস কাজিন বা বিষম কাজিন। আমরা কি বলছি? প্যারালাল বা সমান্তরাল বিবাহ হচ্ছে চাচাতো খালাতো ভাই বোনদের মধ্যে যে বিবাহটা হয়, আর ক্রস কাজিন বা বিষম কাজিন হচ্ছে মামাতো ফুফাতো। কি বলছি যে মামাতো ফুফাতো ভাই বোনদের মধ্যে যে বিবাহটা হয়। এটা নিয়ে আমাদের একটা অধ্যায় আছে, এই সামাজিক প্রতিষ্ঠান। অলরেডি এটা নিয়ে শুধুমাত্র 2টা অধ্যায় আছে বিয়ে নিয়ে, এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু এটুকু মনে রাখো, প্যারালাল বা সমান্তরাল বিবাহ হচ্ছে চাচাতো খালাতো ভাই বোনদের মধ্যে বিবাহ হবে, আর ক্রস কাজিন বা বিষম কাজিন হচ্ছে মামাতো ফুফাতো ভাই বোনদের মধ্যে হবে। এছাড়াও তাদের মধ্যে 2টা বিবাহ আমরা দেখতে পাই। কয়টা বিবাহ? 2টা বিবাহ। একটা হচ্ছে বন্দোবস্ত, একটা হচ্ছে কি বন্দোবস্ত বিবাহ। বন্দোবস্ত বিবাহ মানে যেটা আমরা অ্যারেঞ্জ ম্যারেজ বলি, অর্থাৎ মা বাবারা যেটা পছন্দ করে দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে রোমান্টিক বা লাভ ম্যারেজ। রোমান্টিক বা কি ম্যারেজ? লাভ ম্যারেজ। রোমান্টিক বা লাভ ম্যারেজ কি? এর বাংলা তো হচ্ছে প্রেম গঠিত বিবাহ, অর্থাৎ আমরা যেটা একজন অপরজনকে পছন্দ করে, অর্থাৎ পাত্র পাত্রী স্বাধীন ইচ্ছার ভিত্তিতে আমরা যে বিবাহটা করি সেটাকে বলা হয় রোমান্টিক বা লাভ ম্যারেজ। আশা করি ক্লিয়ার। এছাড়াও তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ আছে। বিবাহ বিচ্ছেদ মানে আমি বিয়ে করছি আবার ডিভোর্স দিতে পারবো, অর্থাৎ ছেড়ে দিতে পারবো, এই জিনিসটা তাদের মধ্যে এখনো আছে। আশা করি ক্লিয়ার। এবার আসি তোমাদের মূলত এই চাকমা পরিবার থেকে যে অংশটুকু থেকে পরীক্ষায় বারবার আসে এবং তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা, ইনশাল্লাহ সেখানে 100% পরীক্ষায় আসবে, একদম গ্যারান্টি সহ আমি বলতেছি ইনশাল্লাহ আসবে। কোথা থেকে? এখন আসি পরিবার। দেখো, চাকমা পরিবার হচ্ছে পিতৃতান্ত্রিক। চাকমা পরিবার কোন ধরনের পরিবার? পিতৃতান্ত্রিক। তোমাদেরকে একটু আগে বলা হয়েছিল 2022 সালে যে রূপটা হয়েছে সেখানে 50টা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে। কয়টা ক্ষুদ্র নিগোষ্ঠী? 50টা ক্ষুদ্র নিগোষ্ঠী। আগে একটা বিষয় ক্লিয়ার করি, 50টা ক্ষুদ্র নিগোষ্ঠী ছিল। 50টা ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে কোনটা কোন ধরনের পরিবার মুখস্থ করা খুবই টাফ। তাহলে এখন সহজ বিষয়টা কি? সহজ বিষয়টা হচ্ছে এই 50টা ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে 2টা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে যারা মাতৃতান্ত্রিক পরিবার। একটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে গারো, 1 নাম্বার হচ্ছে কি? গারো। এবং 2 নাম্বার হচ্ছে কাশিয়া। 2 নাম্বার হচ্ছে কি? কাশিয়া। অর্থাৎ এই গারো এবং কাশিয়া হচ্ছে কোন ধরনের পরিবার? মাতৃতান্ত্রিক। কোন ধরনের পরিবার? মাতৃতান্ত্রিক। বাকি সবগুলা পিতৃতান্ত্রিক। এখন বলো চাকমা কোন ধরনের পরিবার? পিতৃতান্ত্রিক, কারণ গারো এবং কাশিয়া হচ্ছে কি? মাতৃতান্ত্রিক। তাহলে বাকি সবগুলা কি? পিতৃতান্ত্রিক। এখন যদি বলি চাকমা কোন ধরনের পরিবার, তাহলে পিতৃতান্ত্রিক। আবার যদি আমি তোমাকে যদি বলি মণিপুরি কোন ধরনের পরিবার? পিতৃতান্ত্রিক। আবার যদি বলি সাঁওতাল কোন ধরনের পরিবার? পিতৃতান্ত্রিক। আবার যদি বলি রাখাইন কোন ধরনের পরিবার? পিতৃতান্ত্রিক। যদি কোচ বলি পিতৃতান্ত্রিক। অর্থাৎ অন্যান্য যে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো আছে ওগুলো হচ্ছে কি? পিতৃতান্ত্রিক। তাহলে শুধুমাত্র গারো এবং কাশিয়া হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। আশা করি ক্লিয়ার। এখন আসি ফারা বা এলাকা বা আদাম। ফারা, এলাকা, আদাম। আমরা ফারা চিনি, এলাকা চিনি, কিন্তু আদাম চিনি না। এই যে চাকমারা কেন আমাদের থেকে আলাদা, এটার জন্য ওই যে আমরা বলছি না, এই ক্ষুদ্র নিগোষ্ঠী শুধুমাত্র আমাদের থেকে আলাদা একটাই কারণ, সংস্কৃতির জন্য। এখন আমরা যে ফারাও চিনি, এলাকাও চিনি, কিন্তু আদাম চিনি না। এখন একটু করে দেখো, কতগুলো চাকমা পরিবার গুচ্ছ নিয়ে
আদাম। কতগুলো চাকমা পরিবার গুচ্ছ নিয়ে গঠিত সংঘকে আদাম বলা হয়। আদাম কাকে বলা হয়? অনেকগুলা পরিবারকে, কোন ধরনের? চাকমা পরিবারকে, অনেকগুলা চাকমা পরিবারকে একসঙ্গে কি বলা হয়? আদাম বলা হয়। অর্থাৎ আমরা যখন আমাদের সমাজে, বাঙালি যে সমাজটা আছে সেখানে আমরা অনেকগুলো পরিবার যখন থাকবে তখন সেটাকে আমরা এলাকা বলি বা ফাড়া বলি। কিন্তু আমরা যেটাকে ফাড়া বা এলাকা বলি, চাকমারা সেটাকে ফাড়া বা এলাকা বলে না, তারা সেটাকে আদাম বলে। 100% ইনশাল্লাহ এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, তাও টেস্ট পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে আদাম কি বা আদাম কাকে বলে। আবার বলতেছি, আদাম কাকে বলে বা আদাম কি? আদাম হচ্ছে যেটা চাকমা পরিবার গুচ্ছ, অর্থাৎ চাকমাদের অনেকগুলো পরিবারকে একসঙ্গে কি বলা হয়? আদাম বলা হয়। আশা করি ক্লিয়ার। দ্বিতীয়ত আসি, আদামের প্রধানকে বলা হয় কারবারি। আদামের প্রধানকে কি বলা হয়? 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 কারবারি। এখন আসি, তাকে নিয়োগ দেন চাকমা রাজা। বিষয়টা একটু করে দেখো, এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে যে, আবার বলতেছি চাকমা নিয়ে, চাকমাদের যে সামাজিক যে ব্যবস্থা সেটা বলতেছি পাড়া এলাকা। আমরা যেটাকে পাড়া বা এলাকা বলি, চাকমা ভাষায় সেটাকে আদাম বলা হয়। আদাম জিনিসটা কি? আদাম হচ্ছে চাকমা পরিবার গুচ্ছ, অর্থাৎ অনেকগুলো চাকমাদের পরিবারকে একসঙ্গে আদাম বলা হয়। দ্বিতীয়ত আসি, দ্বিতীয়ত হচ্ছে এই যে আদাম, যে আদামের যে প্রধান, এই আদামের প্রধানকে, আদামের প্রধান হচ্ছে কারবারি। আদামের প্রধানকে কারবারি। তৃতীয়ত এই আদামের যে প্রধান যে কারবারি, কারবারিকে কে নিয়োগ দিবে? চাকমা রাজা। কে নিয়োগ দিবে? চাকমা রাজা। আদামের প্রধানকে কে নিয়োগ দিবে? চাকমা রাজা। আদামের প্রধানকে কে নিয়োগ দিবে? চাকমা রাজা। এখন আসি কারবারির কাজ। এই যে কারবারি, যে এর কাজটা কি? কারবারির কাজটা কি? যেমন এক নাম্বার কাজ হচ্ছে, এক নম্বরের কাজ হচ্ছে আদাম বা ফারার শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এগুলো পরীক্ষায় আসে। আদামের কাজটা কি? শরীর কারবারের কাজটা কি? এই যে চাকমা সমাজে যে আদামের যে প্রধান, এই যে কারবারি, এই কারবারের কাজটা কি? আদাম বা ফারার শান্তি শৃঙ্খলা রক্ষা করা, অর্থাৎ এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা। দ্বিতীয়ত সালিশ, অর্থাৎ বিচারের কাজে গ্রাম বা মৌজা প্রধানকে কি করবে? সাহায্য করবে, অর্থাৎ যে গ্রামের যে মৌজা, ঠিক আছে, তাকে কি করবে? সাহায্য করবে। তৃতীয়ত মৌজা প্রধানকে খাজনা আদায়ে সাহায্য করবে, অর্থাৎ তাদের সমাজ ব্যবস্থায় একটা খাজনা বা ট্যাক্স আদায় করে, সেখানে এই যে মৌজার যে প্রধান, সে মৌজা প্রধানকে তিনি কি করবে? এই কারবারে সাহায্য করবে। আশা করি ক্লিয়ার। এখন আসি গ্রাম বা মৌজা। আমরা যেটাকে গ্রাম বলি, চাকমারা সেটাকে মৌজা বলে। আমরা যেটাকে গ্রাম বলি, চাকমারা সেটাকে মৌজা বলে। আমরা যেটাকে পাড়া বা এলাকা বলি, চাকমারা সেটাকে আদাম বলে। বিষয়টা ক্লিয়ার? আবারও বলতেছি, আমরা যেটাকে পাড়া বা এলাকা বলি, চাকমারা সেটাকে আদাম বলে। আবার আমরা যেটাকে গ্রাম বলি, চাকমারা সেটাকে কি বলে? মৌজা বলে। এখন আসি মৌজা জিনিসটা কি। কতগুলো চাকমা আদাম নিয়ে গঠিত হয় মৌজা বা গ্রাম। আমরা একটু আগে বলছি কি আদাম জিনিসটা কি। আদাম বলছি কি অনেকগুলা চাকমা পরিবার নিয়ে আদাম গঠিত হয়, আবার অনেকগুলো আদাম নিয়ে মৌজা বা গ্রাম গঠিত হয়। আশা করি ক্লিয়ার। এখন আসি, এর প্রধানকে বলা হয়, এটা হডম্যান না, এটা সরি ভুল হয়েছে, এটা হবে হেডম্যান। এটা কি হবে? এটা হবে হেডম্যান। বানানটা হবে কি? হেডম্যান। অর্থাৎ আবার বলতেছি যে চাকমা রাজা, ঠিক আছে, চাকমার যে প্রধান সেটাকে বলা হয় কি? হেডম্যান। চাকমা রাজার সুপারিশ ক্রমে ডেপুটি কমিশনার এই হেডম্যানকে কি দিবে? নিয়োগ দিবে। হেডম্যানকে কি দিবে? নিয়োগ দিবে। তার কাজ শান্তি শৃঙ্খলা রক্ষা ও খাজনা আদায় করা। অর্থাৎ এই হেডম্যানের কাজ হচ্ছে তার মৌজা বা গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষা করা। ঠিক আছে, ওকে। এখন আসি চাকমা সার্কেল। চাকমা সার্কেল জিনিসটা কি? চাকমা সার্কেল হচ্ছে চাকমা সমাজের কয়েকশো মৌজা বা গ্রাম মিলে গঠিত হয় চাকমা সার্কেল। আবারও বলতেছি, চাকমা পরিবারকে বলা হয় আদাম। আবার অনেকগুলা আদাম নিয়ে গঠিত হয় মৌজা, আবার অনেকগুলা মৌজা বা গ্রাম নিয়ে গঠিত হয় চাকমা সার্কেল। এবং চাকমা সমাজের সবচেয়ে বৃহত্তম সংগঠন হচ্ছে চাকমা সার্কেল। চাকমা সমাজের বৃহত্তম সংগঠন কোনটি? চাকমা সার্কেল। আর সবচেয়ে ক্ষুদ্রতম সংগঠন হচ্ছে আদাম। চাকমা সমাজের কয়েকশো মৌজা বা গ্রাম মিলে গঠিত হয় চাকমা সার্কেল। এর প্রধানকে বলা হয় চাকমা রাজা। আদামের প্রধানকে বলা হয় কারবারি। মৌজার বা গ্রাম প্রধানকে বলা হয় হেডম্যান এবং চাকমা সার্কেলের প্রধানকে বলা হয় চাকমা রাজা।
তিনি সমগ্র চাকমা জনগোষ্ঠীর শ্রদ্ধা ও সম্মানের প্রতীক। খুবই ইম্পর্টেন্ট লাইন। তাহলে চাকমা জনগোষ্ঠীর শ্রদ্ধা এবং সম্মানের প্রতীক কে? আদাম। আদাম সরি হেডম্যান কারবারি নাকি চাকমা রাজা? উত্তর হচ্ছে কি চাকমা রাজা। তাহলে তিনি সমগ্র চাকমা জনগোষ্ঠীর শ্রদ্ধা ও সম্মানের প্রতীক। আজকে আমরা এতটুকু পর্যন্ত। আমরা পরবর্তী কোনো ক্লাসে আবার পরবর্তী রেকর্ড ক্লাস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।